সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা আসলে বয়ঃসন্ধিকালীন যে যাবতীয় সমস্যা সে বিষয়ে কথা বলতে চাই। আমরা জানি যে একটি শিশু যখন বড় হতে শুরু করে এবং যখন সে প্রাপ্তবয়স্ক হয় বা অ্যাডাল্ট স্টেজে প্রবেশ করে, তার আগের যে মাঝের যে সন্ধিকালটি রয়েছে, যে শিশু থেকে বড় হওয়ার মাঝে যে সময়টি, সেটি বয়ঃসন্ধিকাল। এবং এই সময়টিতে এই যে তার যে শারীরিক কিছু পরিবর্তন হয়, যে মানসিক কিছু পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনগুলো কিন্তু তার কাছে একেবারেই নতুন। এই সময় শরীরে অনেক হরমোনের প্রভাবে তার মনের মধ্যে তৈরি হয় এক নতুন জগৎ। সমগ্র পৃথিবীকে মনে হয় অন্যরকম। সে চিন্তা করে তার স্বাভাবিক জীবনধারা থেকে হঠাৎ করে বিচ্যুত হয়ে সেটি অন্য জগতে প্রবেশ করছে। সেখানে পরিবর্তনগুলোকে অনেকে সহজভাবে নিতে পারে, অনেকে নিতে পারে না। তৈরি হয় নানান ধরনের সমস্যা। একই সঙ্গে শারীরিক সমস্যা ছাড়াও তার যে মানসিক যে পরিবর্তনটি হয়, সেটিও কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে তাকে যারা রয়েছে তারা তাকে কিভাবে গ্রহণ করছে, সেই সমস্যাগুলো তার সাথে শেয়ার করতে পারছে কিনা। বিশেষ করে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে বাবা মার সাথে এই বয়ঃসন্ধিকালীন এই সমস্যাগুলো নিয়ে কিন্তু তারা অতটা কথা বলতে পারে না। ফলে তারা একেবারেই একেলা হয়ে যায় এবং সেই সমস্যাগুলো নিজের ভিতরে নিজে নানান রকম জাল বুনতে থাকে। সেইগুলো থেকে বেরিয়ে আসা একেবারে জরুরি এবং এই সমস্যার প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা করতে চাই বয়ঃসন্ধির যাবতীয় সমস্যা নিয়ে। এবং এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার মুশতাক মাহমুদ, ইন্টারনাল মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ, কেইস ওয়েস্টার্ন ইউনিভার্সিটি হাসপাতাল, ওয়াইও, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত ডাক্তার মুশতাক মাহমুদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করবার জন্য। আমি আসলে একেবারেই আলোচনায় চলে যাই। আপনি একেবারে শিশুরোগ এবং বড়দের ইন্টারনাল মেডিসিন দুটি ধারা নিয়ে কাজ করেন, কিন্তু আজকে আপনাকে আমরা এই দুটির মাঝখানের একটি জায়গায় এনে ফেলে দিয়েছি যে এই যে পরিবর্তনকালীন যে সমস্যাগুলো হয়, এই রোগীগুলো আপনাদের কাছে আসে। বিশেষ করে আপনি ওয়াহিও যুক্তরাষ্ট্রেতে দুটি বিভাগ নিয়ে কাজ করছেন। এটি ভীষণ একটা মানে আমার কাছে বিস্ময় লাগে মাঝে মাঝে। তো আমি আরেকটি বিষয় আজকে যোগ করতে চাই, সেটি হচ্ছে যে এর মাঝামাঝি যারা রোগীরা আপনাদের কাছে আসেন সমস্যা নিয়ে, সাধারণত কি কি সমস্যা নিয়ে আপনাদের মুখাপেক্ষি হয়? অনেক ধন্যবাদ, প্রশ্নটা অত্যন্ত ভালো। আমি মনে করি আমি পিডিয়াট্রিক্স এবং ইন্টারনাল মেডিসিন দুটো সাবজেক্টে ট্রেন করাতে আমার জন্য একটা খুব আরামের জায়গা এই এই এইজ গ্রুপটাকে। আমাদের ওখানে একটা স্পেশাল মেডিসিন আছে, এটা ফেলোশিপ আছে, ওটাকে বলা হয় অ্যাডোলেসেন্ট মেডিসিন। এই অ্যাডোলেসেন্ট মেডিসিনটা হচ্ছে ধরেন যাদের বয়স 10 থেকে 19 এই বছরের যে এইজ গ্রুপের ছেলেমেয়েরা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এরাই হচ্ছে অ্যাডোলেসেন্ট। তবে অনেকে এটাকে বাড়িয়ে ধরেন 12 থেকে 22 পর্যন্ত করে থাকে। তো যেহেতু আমি দুটোর মাঝখানে এই ট্রানজিশনটা দেখতে পাই, আমার কাছে খুব ভালো লাগে। এই গ্রুপটা খুব এক্সাইটিং, একটা ফ্যাসিনেটিং গ্রুপ। এটা তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার বিষয়টা আমি খুব ভালো করে দেখতে পারি, আমার খুব আনন্দ হয়। তবে সমস্যাটা হয় এদের এই যে বড় হওয়ার ব্যাপারটা, তার পারিবারিকভাবে সামাজিকভাবে অনেকে গ্রহণ করতে পারে না। কিছু ধরনের এলোমেলো বিহেভিয়ার হয়, যেটা ওর শারীরিক কারণে এবং মানসিক কারণে হচ্ছে। আমাদের বোঝার অসুবিধা, সেই জন্যই আমরা ওদেরকে ভিক্টিমাইজ করি। এই জন্যে ওদের কথা বলবার একটা জায়গা থাকা দরকার। এরা শিশু রোগের কাছেও যেতে পারছে না, আবার এরা বড় ডাক্তারের কাছেও যেতে পারছে না। এই গ্রুপটা নিজেদেরকে খুব আইসোলেটেড মনে করে। ওরা মনে করছে যে ওদের কথা কেউ শোনে না। আমি একজন অ্যাডোলেসেন্ট মেডিসিন স্পেশালিস্ট হয়ে এদেরকে দরজাটা খুলে দিই, তোমরা আমার কাছে আসো। আমি কোনো সমস্যার সমাধান দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে কথা শুনবো, তুমি কি বলতে চাও আমাকে বলো। এবং এটাই কিন্তু চিকিৎসা। আপনি শুধু ওদের হয়ে শুনবেন এবং ওদের অভিভাবকের সাথে মিলে ওদেরকে গাইড করা, এটাই আমার কাজ। খুব বেশি কিছু না। এদেরও কিন্তু জ্বর, সর্দি, কাশি, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া এগুলো হচ্ছে, যে কেউ চেকতে পারে, কিন্তু ওদের মানসিক বৃদ্ধিটাকে কেউ শোনা। এই জায়গাটিতে আসলে খুব বড় ধরনের একটি গ্যাপ রয়ে গেছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে তো সেটি আরও বেশি প্রকট। এই সময় দেখা যায় যে তারা একটু তাদের যে মানসিক যে পরিবর্তন আসে, তারা অনেক সময় একটু কথা শুনতে চায় না, বাইরে যেতে চায়,
কাজ করার প্রবণতাটা, আগের মতো শিশু সুলভ যে আচরণটি সেটি যখন পরিবর্তন হতে শুরু করে তখন প্যারেন্টস আর নিতে পারে না। তারা মনে করে এ বোধহয় একেবারেই বেয়ারা হয়ে গেল। এই জায়গাটা থেকে কিন্তু তাদের মধ্যে আরেক ধরনের হতাশা তৈরি হয়, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। খুবই একেবারে সত্য কথা বলেছেন আপনি, যে এরা ধরেন ওরা যখন শিশু ছিল, হাঁটতে গিয়ে কি ওদের রিস্ক নেই? ওরা পড়ে যাচ্ছে না? সেই শিশুটাকে কি আমরা দুর্ব্যবহার করি? তার সাথে দুর্ব্যবহার করি না, তার হাতটা ধরে তাকে হাঁটানোটা শেখাই। তো সেটা শৈশবের একটা রিস্ক বিহেভিয়ার। এই যে অ্যাডোলেসেন্ট, যে বয়সন্ধির ছেলে মেয়েরা, তাদেরও কিছু রিস্ক আছে জীবনে। এই রিস্কটাকে তারা কিভাবে পার হবে সেখানে ওদেরকে সাহায্য করা। যেমন ধরেন ওদের বন্ধু বান্ধবরা চারপাশ থেকে আসছে, বিভিন্ন জিনিসকে ওরা আবিষ্কার করতে চায়। এই আবিষ্কার করতে গিয়ে ওরা বিভিন্ন একটা সৎসঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। ধরেন এরা এক্সপেরিমেন্ট করতে চায়, এরা সিগারেট খেতে চাইবে, এরা হয়তো ড্রাগস নিতে চাইবে, এই করতে চাইবে। তো এটা একটা গ্রুপ যে এরা অ্যাডিকশনের দিকে চলে যায়। কিন্তু এদেরকে যদি আমরা কাউন্সেল করতে পারি তাহলে হয়তো আমরা ভালো দিকে নিয়ে যেতে পারবো। এই জন্য বকাঝকা করার কিছু নাই। এই জায়গাটাতেই একটা গ্যাপ রয়েছে। আমরা ভাবি যে শাসন করলেই সেটি বোধহয় একেবারে ঠিক হয়ে যাবে, আসলে অনেক উল্টেটিও হতে পারে। সে জায়গায় তারা আরো বেশি বিগড়ে যেতে পারে। আমরা যদি একেবারে শুরু থেকে করি যে শারীরবৃত্তীয় যে পরিবর্তন, নর্মাল ফিজিওলজিক্যাল যে চেঞ্জ এই সময়টাতে হয়, একটা শিশু থেকে সে যখন অ্যাডাল্ট স্তরে প্রবেশ করছে, তার মধ্যে ছেলে এবং মেয়ে ভিন্ন ভিন্ন রকমের কিছু ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ হয়। সেই চেঞ্জটা আসলে অনেকেই আমাদের যে আমরা বলবো যে শিক্ষা ব্যবস্থা বলুন বা পারিবারিক যে ব্যবস্থা বলুন, তাকে যে প্রস্তুত করা, সেটার সাথে কিন্তু আমরা অতটা সম্পৃক্ত নই। এই জায়গাটিকে আসলে কিভাবে কোপ আপ করা যায়? সেটাই প্রাকৃতিকভাবেই কিছু তৈরি হয়। আপনি যদি একেবারে ব্রেইনটা দেখেন, আমাদের মস্তিষ্ক যেটা, মগজটা কিন্তু সুপ্ত অবস্থায় ছিল। সবগুলো সেলের মধ্যে কানেকশন হয়নি, সিন্যাপসটা হয়নি। বিশেষ করে ওদের ব্রেইনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমার ফ্রন্টাল লোব, যেখান থেকে আমার যুক্তি, আমার বিবেচনা, আমার ভাবনা, আমার নৈতিকতাগুলো তৈরি হয়, সেই জিনিসগুলো কিন্তু ছিল না, ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেই কর্টেক্সটা এখনও ডেভেলপ করেনি। তো সেটা হচ্ছে প্রথম পরিবর্তন। আরেকটা পরিবর্তন ওদের সেন্ট্রাল ব্রেইনে হচ্ছে যে অ্যামাগডালা বা লিম্বিক সিস্টেম বলে যে জায়গাটা, যেখানে আমাদের উত্তেজনা, অ্যাঙ্গার, আপনার সেক্সুয়াল ড্রাইভ, এগুলো যে একটা পাশবিক ব্যাপার, এইগুলোকে যে দমিয়ে রাখতে হয়, সেই দমন প্রক্রিয়াটা এখনো তৈরি হয়নি। তাহলে আমি এখন উগ্র, আমি মা একটু কিছু কথা বললে আমি রিয়্যাক্ট করছি, আমি ক্ষেপে যাচ্ছি, কারণ আমার ফ্রন্টাল প্রিকর্টেক্স, আমার সামনের যে বিবেক, যুক্তি এবং বিবেচনার যে ব্রেইনের অংশটুকু, সেটা এখনো তৈরি হয়নি। সে আমাকে বলছে না যে তুমি চেপে যাও। এটা মা বলতে পারে, ঠিক হতে পারে। তো এই যে একটা ডিসকানেক্ট হচ্ছে, সেই জিনিসটাকে বোঝা। তো তখন আমরা মূলত মা বাবাকে মোর কাউন্সেলিং করি যে একটু রিয়াকশন হবে, কিন্তু সেই রিয়াকশনটাকে আপনাদেরকে মানতে হবে, সাহায্য করতে হবে এগিয়ে যাওয়ার জন্য। বা সেটাকেও মানে ইন্টারনেট করার একটা প্রসেস আছে। এবং আমি তার আমার রোগীকেও বলছি যে এটা ঠিক হচ্ছে না, তুমি এটা করছো, এটা সঠিক না, যে জিনিসটা তুমি করছো। ধরেন এর সময় এদের যে কোনো জিনিসের মধ্যে ওরা সহজে উত্তেজিত হয়ে যায়। একটা পরীক্ষার ফলাফল খারাপ হলো, সাথে সাথে সে বললো, আরে আমার বন্ধু বান্ধব সবাই ভালো করেছে, আমি ভালো করিনি। তখন তার সেলফ হার্মের একটা ব্যাপার চলে আসে। অনেক সময় বাবা আমার বকা খেয়েও অনেক সময় এটা হয় যে ওরা ভালো করছিস, তুই পারছিস না কেন, বা নিশ্চয়ই তুই খারাপ, তাহলে এই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, বাবা মার সাথে একটা কম্পারিজনটা খুবই খারাপ। এটি কিন্তু অনেক সময় তাদেরকে মানসিকভাবে খুব ভীষণভাবে আহত করে, এবং তারা তখন বুঝতে পারে না যে কোন পথ বেছে নেবে। অনেকেই খুব হার্মফুল। আমরা প্রতিবারই এসএসসি পরীক্ষার পর বা যে কোনো ভর্তি পরীক্ষার পর আমরা দেখি যে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। এর পিছনে আসলে কি এই ব্যাপারগুলো রয়েছে? অবশ্যই, এটাই তো একটা বড় ব্যাপার। শুধু পরীক্ষা তো অবশ্যই, তারপরে যে ধরেন এদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়, পুরুষের সাথে নারীর, ছেলের সাথে মেয়ের, ওখানে তাদের কিছু মনোমালিন্য হয়, ওরা একটা সহজভাবে নিতে পারে না, তখন তারা আত্মহত্যা করে বসে। যেমন আমাদের ওখানে আমার একটা রোগী স্কুলে ফাইট করলো, মানে দুটো বন্ধুর সাথে হয়তো ঝগড়াঝাটি এই হলো। তো ওই ছাত্র দুটোকে
বের করে দেওয়া হয়েছে, স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। জি। তো সাসপেন্ড হয়েছে, তো আর জানে না, কেউ কোনো খবর জানে না। কিন্তু 2 বছর পরে দেখা গেল এদের একজন একটা ক্রাইমের সাথে যুক্ত, সে রবারি করে, খুন খারাপি করে, এই করে। দেখেন, এই ছোট্ট একটা ঘটনা আমরা হ্যান্ডেল করতে পারিনি। স্কুলে তাকে 2 বন্ধুর মধ্যে ঝগড়াঝাটি হলো, একজনকে ভিক্টিমাইজ করলাম, দোষী করলাম। এই ছেলেটাকে করলাম কি আমরা? ওকে আমরা একটা টেরর হিসাবে তৈরি করলাম। কিন্তু ওই সময়টা যদি আমরা যদি হ্যান্ডেল করতে পারতাম ঠিকভাবে, তাহলে কিন্তু ভালো হতো। আচ্ছা, এর জন্য ওষুধপত্র আছে, কাউন্সিলিংটা অনেক বেশি না সেটি আমরা আসবো সেই সঙ্গে। তার আগে আমরা যে শারীরিক যে প্রবলেমগুলো কথা বলছি, এই সময় দেখা যাচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স বা যেটি তৈরি হয় মেয়েদের এই সময়, তার পিরিয়ড শুরু হয়, ছেলেদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়, তার ভয়েস চেঞ্জ হয়, এই জায়গাগুলো অনেক সময় তারা প্রস্তুত থাকে না, একেবারে ভয় পায়। এটাকে আসলে কিভাবে আপনারা কাউন্সিলিং করে থাকেন? আমাদের তো প্রতি বছর এদেরকে অ্যানুয়াল ফিজিক্যালে আসতে হয়, বাৎসরিক চেক আপে এরা আসে। তখন আমরা ওদেরকে পরবর্তী ধাপ তোমার কি হবে জীবনে, তোমার কি আমরা অ্যান্টিসিপেট করছি যে তোমার কি হতে পারে, তোমার গলার স্বরটা কিন্তু চেঞ্জ হবে, তোমাকে কিন্তু অন্যরকম শোনাবে, তোমার কিছু দাড়ি হবে, মোচ হবে, শরীরে পশম হবে ছেলেদের ক্ষেত্রে। তো এইগুলো ওদেরকে প্রস্তুত করা যে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, এটা নিয়ে তোমার অস্থির হওয়ার কিছু নাই। এবং অবশ্যই মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তো তাদের প্রথম মাসিক তৈরি হবে, তারা কিভাবে প্রস্তুতি হবে, সেই সময়কালীন ব্যথা বেদনা এগুলো নিয়ে ওরা কথা বলে। বাবা মাকে তৈরি করা, ধীরে ধীরে ওদেরকে বলা যে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, এটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে হবে এবং তার প্রস্তুতির জন্য তাকে প্রিপারেশন নিয়ে আনো, যে এটি একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। খুবই খুবই দারুণ। আসলে এই জায়গাটিতেও কিন্তু আসলে আমার মনে হয় যে একটু কেয়ার দরকার। অনেক আপনি যেটা বলছিলেন যে এরা এই পরিবর্তনগুলো হয় ওদের ভেতরে, ওরা বলতে পারে না, কাকে বলবে, ডাক্তারের কাছে যেতে পারছে না, বাবা মার সাথে ওপেন হতে পারছে না, তখন ওরা একটা ডিপ্রেশনে চলে যায় এবং নিজেদেরকে খুব একাকী মনে করে। এই একাকিত্ব থেকেই সমস্ত সমস্যা শুরু হয়। নিজের ভিতরে ভাবতে থাকে যে আসলে আমার কি হয়ে গেল, আমার জগতে কিছু হচ্ছে কিনা। খুবই চমৎকার বলেছেন। আমরা যদি আসলে তাদের মানসিক কথাটা চিন্তা করি, যে এই সময় তাদের মানসিক যে পরিবর্তনগুলো হয়, তারা একটু ডেসপারেট হয়ে যায়, তারা মনে করে সব কিছু করে ফেলবে, কিছুতে অল্পতেই রেগে যায়, কোনো কিছুকেই কোনো কিছু বাধা মনে করে না, যে সময়টা আমরা বলি। তো এই সময়টাতে আসলে তাদের মানসিক যে সাপোর্টটি দরকার, সেটি আসলে কিভাবে হওয়া উচিত একটা পরিবারের পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে, এবং স্কুলটা একটা বড় জায়গা, স্কুলটা একটা আসলে বড় জায়গা। ধরেন দিনের তারা 6-7 ঘন্টা স্কুলে থাকে, বছরের একটা বিরাট বড় সময় তারা স্কুলে থাকে। এই সময় যে স্কুলের শিক্ষক আছেন তাদের ভেতরে যে এক ধরনের সহনশীলতা, এদেরকে গ্রহণ করার জন্য যে সহনশীলতা, ক্লাসে একটু ডিস্টার্ব করলেই তাকে হইচই করা, তার সাথে গালিগালাজ করা, বুলিং করা, তো ওইগুলো অ্যাভয়েড করা, শিক্ষকদেরকেও বলা এবং স্কুলের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোকে ওইভাবে সাজানো, এবং ওদের গ্রুপ কাউন্সিলিং হয়, সবাই মিলে একসাথে বসে কথা বলে। এই জিনিসগুলো যদি আমাদের সিস্টেমের মধ্যে আমরা আনতে পারি, তাহলে আমার মনে হয় এদেরকে একটা ভালো জাতি আমরা তৈরি করতে পারবো। এই গ্রুপটাকে আসলে নেগলেক্ট করার কিছু নাই, কেন এরাই কিন্তু ভবিষ্যৎ নির্বাচন করবে, এরাই তৈরি করবে আমাদের সামনের জাতিটাকে। একটা ভালো কিশোরী যদি তৈরি হয়, সে যদি জানে যে কি ধরনের ব্যবহার করতে হবে তার সন্তানের সাথে, সেই কিন্তু আমাদেরকে ভালো দেশ এবং জাতি উপহার দেবে। একেবারে যথার্থ বলেছেন। আমরা আসলে আরেকটি বিষয় জানতে চাই যে মানে যেটা আমরা স্কুল হেলথের বিষয় বলছি, যে পাঠ্যক্রমে অনেক সময় এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা প্রয়োজনীয়, যে আবার স্কুল হেলথের ক্ষেত্রে, এবং কাউন্সিলর, বিশেষ করে স্কুলে একজন কাউন্সিলর থাকবেন যে তার কথাগুলো শুনবে, সমস্যাগুলো শুনবে, যেটা আপনি বলছেন অ্যাডোলেসেন্ট হেলথ। তো এই জায়গাটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতখানি আসলে আমি বলবো সম্ভাব্য বা প্রণিধানযোগ্য? আমার তো মনে হয় এক ধরনের সচেতনতা বোধ তৈরি হচ্ছে। আপনি যেটা বললেন যে ম্যাট্রিক পরীক্ষার পরে, ইন্টারমিডিয়েটের পরে সুইসাইডাল রেট বেড়ে যায়, এবং এই যে সোশ্যাল মিডিয়া এসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ওকে অপমান করা হয়, ওকে লজ্জা দেওয়া হয়, ওর ছবি ছাপিয়ে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, বিভিন্ন রকম ফেকভাবে ওকে বুলিং করা হয়, সোশ্যাল সাইবার বুলিং যেটাকে বলা হচ্ছে। এগুলোর কারণে আমার মনে হয়, আপনি আরও ভালো বলবেন, যে সামাজিকভাবে বোধহয় একটা
অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। কেন আমাদের যুগ তো পাল্টে যাচ্ছে। এখন তো আপনি ওকে মোবাইল ফোন না দিয়ে ওকে ইন্টারনেটের সাথে যুক্ত না করে আপনি পারবেন না। ওকে তো আপনি বিচ্ছিন্ন দ্বীপের মতো করে বড় করতে পারবেন না। এই পুরো পৃথিবীর সাথে ওকে তাল মিলিয়ে চলতে হবে। সেখান থেকে ওকে ওর ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি করা, ডাক্তার সাহেব হোক বা বাবা মা হোক, ওর ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি করা যে তুমি দেখতে খারাপ না, তুমি পড়াশোনায় খারাপ না, তোমার কিছুতেই তুমি খারাপ না। তোমাকে যে ওটাই হতে হবে, ওর মতোই হতে হবে তা তো নয়। তুমি তো নিজেই, এই যে একটা আত্মবিশ্বাস তৈরি করা, সেটাই হচ্ছে আসলে আমাদের কাজ। আমরা খুব একটা যে মেডিসিন দিই তা নয়, আমরা সহজ স্বাভাবিক চিকিৎসাই করি। কিন্তু যখন তার ভিতরে যে ডিপ্রেশনগুলো আসে, কনফ্লিক্টটা আসে, একটা দ্বন্দ্ব আসে, সেই দ্বন্দ্বটাকে মিট করে দেওয়া, এবং সেটা ওর সাথে হবে না, বাবা মার সাথে মিলে করতে হবে। একদম। আমি কিন্তু আলাদা কেউ না, আমি একটা টিম মেম্বার, এই টিমের সাথে কাজ করা। আমরা যদি প্রজন্মের কথা বলেছেন যে এখন বর্তমান যে প্রজন্ম, জেনারেশন, একদম লেটেস্ট জেনারেশন, এবং অনেক সময় বাবা মারা তাদের সময়ের সাথে তাদেরকে তুলনা করে থাকে যে আমাদের সময় তো আমরা এরকম করিনি, আমাদের সময় তো আমরা এরকম এটা চাইনি, এত মানে বেপরোয়া হয়ে যায়নি, তোমরা কেন এরকম? এই যে যুগের সাথে তাল মিলিয়ে চলার যে একটা গ্যাপ রয়েছে, জেনারেশন গ্যাপ, এই জায়গাটিকে আসলে কতখানি আপনি পিছনে কারণ মনে করেন? এটা কিন্তু বরাবরই ছিল, প্রতিটি প্রজন্ম মনে করে যে তার সময়টাই শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সময়। আমার বাবাও কিন্তু আমাকে বকাবকি করেছেন, তোরা এইসব করিস, এই করিস, সেই, আমার সময় তো এই করিনি। আমি মনে করছি আমার প্রজন্মটাই বেস্ট প্রজন্ম। যারা এরা নিচে, আমার নিচে বড় প্রজন্ম, তারা ভালো নয়। তো এই কম্প্যারিজনটা বরাবরই ছিল। এখন এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এই প্রজন্মের একটা আলাদা ধর্ম আছে। এই প্রজন্মে আমরা যেটা বলছি যে জেনারেশন জি যেটাকে বলছি, তারা একটা বিরাট বড় বিপ্লব করে দিল, আন্দোলন করে দিল, তাদের চিন্তার শক্তি কত দ্রুত। তো এই যে দেখেন, এগুলো যদি একটা ভালো দিকে প্রবাহিত হয়, আমি যেটা বলছিলাম যে একটা ভালো দেশ পাবো আমরা, একটা ভালো সমাজ পাবো, ভালো পৃথিবী পাবো। কিন্তু ওদের অভিযোগটা হচ্ছে যে আমাদেরকে সবসময় নেগেটিভলি দেখা হয়, আমাদেরকে সবসময় নেগেটিভলি দেখা হয়। আমার কিছু করলে আমাকে বলা হচ্ছে খারাপ। একটা শিশু যে পড়ে যাচ্ছে, কই তাকে তো তুমি বলনি যে তুই পড়ে যাচ্ছিস কেন, তাকে তুমি সাহায্য করেছো আসার জন্য, ওঠার জন্য, ঠিকভাবে হাঁটার জন্য, আমাকেও তাহলে সাহায্য করো। তারা অ্যাকনলেজমেন্ট চায়, রিকগনিশন চায়। রাইট। আমরা আসলে এই প্রজন্ম নিয়ে আরো কিছু কথা বলবো, বিশেষ করে বয়ঃসন্ধিকালীন যে সমস্যা তারা ভুগে বিভিন্ন সময়। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। আজকে কথা বলছিলাম বয়ঃসন্ধির যাবতীয় সমস্যা নিয়ে, সঙ্গে রয়েছেন ডাক্তার মুস্তাক মাহমুদ। আমরা আসলে যে জায়গাটিতে ছিলাম, যে এই যে অ্যাডোলেসেন্ট স্টেজে যারা কিশোরী রয়েছেন, এই সময়ে দুইটি জিনিস গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তারা কার সঙ্গে মিশছে, তারা কিভাবে, বাবা মা তাদেরকে কিভাবে মনিটর করছে, এবং একই সঙ্গে তাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা একসময় তাদেরকে শুধুমাত্র প্যারেন্টসরা চায় সে শুধু পড়াশোনা করুক, একটি যে ধাঁচের মধ্যে ফেলে দেয়া, কিন্তু তাদের আরও কিছু করতে ইচ্ছা করে। এই তিনটি জিনিসকে আসলে কিভাবে দেখেন একসাথে? এটা তো এই সময়টা হচ্ছে জানার সময়, আবিষ্কার করার সময়। এই আবিষ্কার করতে গিয়ে তারা বিপথে চলে যেতে পারে বা ঠিক পথে যাচ্ছে না, ওই জায়গাটাতেই হচ্ছে আমাদেরকে ওদেরকে তৈরি করে দেওয়া। এই যে ধরেন আপনি বলছেন যে কাদের সাথে মিশবে, এখন আপনি মেলামেশা তো বন্ধ করতে পারবেন না, ওকে তো ঘরের দরজা বন্ধ করে রাখতে পারবেন না, কিন্তু ওকে বোঝানো যে এই মেলামেশা কতটুকু করব, ওর ভেতরে ওই বোধটা তৈরি করা যে কোনটি ভালো কোনটি খারাপ। এই যে ধরেন আমাদের ওখানে, আমি জানি না আপনাদের এখানে কীরকম হয়, কতটা হয়, কি শতকরা ভাগে কতটুকু, অনেক সময় আনওয়ান্টেড প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে। প্রচুর কিশোরী
অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করছে, রাইট। এটা একটা বড় সমস্যা হয়ে যায়। সেই বেবিটা কি করবে? মাই তো শিশু, মা আবার আরেকটা শিশুকে লালন পালন করবে কি করে? এই সময় একে তো বাবা মা হিসেবে তো বলতেই হবে যে এই সময় তোমার পড়ালেখাটা এবং তোমার ক্যারিয়ার করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি যেখানেই ক্যারিয়ার করো না কেন, যে তুমি যদি এসবে জড়িয়ে যাও তাহলে তো তুমি ক্যারিয়ার থেকে বের হয়ে যাচ্ছ। তো সেই জন্যে আমরা এক নম্বর কথা হচ্ছে এটা করতে পারবে না, করা উচিত না, এটা আমাদেরকে সামাজিকভাবে অ্যালাউ করে না। তারপরেও অ্যাক্সিডেন্ট হয়। এখন এই অ্যাক্সিডেন্ট হলে সে ডাক্তারের কাছে আসে, সে কি করবে, তাকে কি সাজেশন আমরা দেব, সেই জিনিসগুলো আমরা আলাপ আলোচনা করি। তারপরে ধরেন এই সময় যেটা হয় যে বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, আমরা যেটাকে এসটিডি বলি, তারা জড়িয়ে যায় সম্পর্কের মধ্যে, একটা অঘটন ঘটে যায়, অনেক ধরনের রোগ তারা শরীরে নিয়ে আসে, জেনে হোক না জেনে হোক। এই সময়টাতে সেই রোগটা কিভাবে সারাবে? আমাকে তো রোগ সারাতে হবে। তার যদি গনোরিয়া হয়, ক্ল্যামেডিয়া হয়, সে যাবে কোথায়? তখন ও আমার কাছে আসতে হবে। যদি সে না আসে, সে তো বাবা মাকে বলতে পারছে না, হয়তো লজ্জার কারণে হোক বা এই কারণে হোক, তখন ডাক্তারের ভূমিকাটা অনেক বেশি, অনেক বড় ভূমিকা। যেমন আপনাদের এখানেও নিশ্চয়ই আছে যে ইয়াং স্টেজে সার্ভাইকাল ক্যান্সার। আমি যদি জরায়ুর মুখের ক্যান্সার দূর করতে পারি তাহলে তো আমি একটা ভালো জীবন দিতে পারি। তার জন্য আমরা এক ধরনের ভ্যাকসিন দিচ্ছি, এইচপিভি ভ্যাকসিন দিচ্ছি। এই কথাগুলো ওদেরকে বলা। তারপরে যখন ওরা ছুরি কাঁচি এসব নিয়ে কাজ করে, ময়লা জিনিস নিয়ে কাজ করে, ওদের টেটানাস হতে পারে। শৈশবে তারা টেটানাস শট দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে, কিন্তু তাকে তো বুস্টার দিতে হবে। বুস্টারের জন্য তাকে নিয়ে আসা, বলা, এই যে তাকে তৈরি করা, সুস্থ একটা জীবন যাপনের জন্য তাকে তৈরি করা, সেটাই আমরা করার চেষ্টা করি। এটি একটি বিষয়। আমি আরেকটা প্রশ্ন ছিল যে আসলে এই সময় তো নিষিদ্ধ জিনিসের প্রতি তাদের অনেক আসক্তি থাকে, মানে আগ্রহ থাকে। কেউ একজন দেখা যাচ্ছে কেউ হয়তো মোবাইল, এখন যেহেতু অবারিত ইন্টারনেট অনটানিত, তারা বিভিন্ন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। বিভিন্ন সময় তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন আনওয়ান্টেড কোনো কিছুর সাথে জড়িয়ে যাচ্ছে, খুব বেশি হচ্ছে, জড়িয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আসলে কাউন্সিলিং এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিনা? খুবই। আমি তো মনে করি যে এটা একটা পার্টনারশিপ, এটা একটা বিরাট বড় পার্টনারশিপ হওয়া উচিত। সোশ্যাল ওয়ার্ক বলেন, কাউন্সিলর বলেন, এবং সেক্ষেত্রে আমরা শিক্ষকদেরকে ব্যবহার করতে পারি। মসজিদ বেসড যে আন্দোলন হয়, মসজিদের মধ্যে যে একটা সামাজিক গ্রুপ তৈরি হয়, সেখানেও আলোচনা হতে পারে, ভালো আলোচনা হতে পারে। এবং এই এই বয়সের এই ছেলেপেলেরা, বুঝছেন, এরা তো কাদার মতো, এদের তো ব্রেন ঘুমিয়েছিল, ব্রেনটা তৈরি হচ্ছে। এখন আপনি কিভাবে ব্রেইনটা তৈরি করবেন, কি শেপে আপনি তৈরি করবেন, সম্পূর্ণটাই নির্ভর করছে বাবা মা, সমাজ, ডাক্তার, শিক্ষক, সবার উপরে। আমরা যদি সুন্দর করে একটা ব্রেন তৈরি করে দিতে পারি, এটার মতো সাকসেসফুল কিছু আর হতে পারে না। এবং একদমই। এবং আসলে এই সময় আরেকটি বিষয় হয়, যদি কেউ ভুল করে ফেলে, ভুল থেকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটি, তার যে রিহ্যাবিলিটেশন, অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করতে চায় না। সে বিশেষ করে মেয়েরা, ছেলেরা, ইয়াং এজের যারা অনেক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, বাবা মারা যখন সেটা জানতে পারে তাদেরকে ভীষণ রকমভাবে তাদেরকে হ্যারাস করা হয়। তো এই যে এটি তো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে তারা অনেক সময় যে ভুল করে থাকে, এই ভুল থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি কতখানি গুরুত্বপূর্ণ বা তাদের সহযোগিতা কতখানি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে বললাম যে আমি যদি সঠিক সময়ে সঠিক ইন্টারভেনশনটা না নিই, তাহলে এই শিশু, এই কিশোর এবং এই কিশোরীকে আমি হারাবো, তাকে আমরা হারাবো। এবং আমাদের জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু অ্যাডোলেসেন্ট। এদেরকে এড়িয়ে আপনি কোনো স্বাস্থ্য পলিসি বা প্ল্যান করতে পারবেন না। এবং এদের অ্যাংজাইটি এবং এদের ডিপ্রেশন, এটা একটা বিরাট বড় অংশ। এই ধাপটাকে যদি আমরা ওদেরকে হাত ধরে পার করে দিতে পারি 25-26 বছর বয়সে, দেখবেন যে এরা কী প্রোডাক্টিভ হবে। এবং এই গ্রুপটা জানেন, এরা অত্যন্ত সৎ, এদের মধ্যে কোনো মিথ্যাচার নাই। এরা আপনাকে সরাসরি বলবে যে আমার এই হচ্ছে, কিন্তু আপনাকে ওদের কাছাকাছি আসতে হবে এবং আপনাকে খুব ট্রান্সপারেন্ট হতে হবে। কোনো লুকোচাপা এরা পছন্দ করে না। এবং ওদেরকে যদি আপনি সঠিকটা দেন, এরা রিসিভটিভ, এরা খুব গ্রহণ করতে পছন্দ করে। আপনি বললে দেখবেন এরা শেপ নেবে সেরকম। আমি যদি এদেরকে 25-26 পর্যন্ত একটা ভালো মানুষ হিসেবে তৈরি করে দিতে পারি, তাহলে তো আমার আর জাতীয়ভাবে আমার কোনো অভাব হওয়ার কথা না।
সেটি অনেক ইয়ে রয়েছে। এবং আসলে অপরাধ প্রবণতার কথা যেটি বললেন, অনেক সময় তারা সম্প্রতি আমরা শুনেছি রিসেন্টলি যে কিশোর গ্যাং বিভিন্ন জায়গায়, ঢাকার অনেক জায়গায় অনেক রয়েছে, এবং তারা অপরাধের সাথে সরাসরি জড়িত হয়ে যাচ্ছে। বেশ করে ড্রপ অফ যারা রয়েছে, স্কুল ড্রপ করে বা পড়াশোনা থেকে হয়তো ছড়িয়ে গিয়েছে, বা সামাজিক আর্থসামাজিক যে প্রেক্ষাপটটি রয়েছে, তাদের আর্থিক নিরাপত্তার যে জায়গাটি যখন বিঘ্নিত হয়, তখন তারা সোশ্যালি অনেক নানা কর্মে জড়িয়ে পড়ে। এই যে এটি কিন্তু একটা ভীষণ একটি সমস্যা এখন বর্তমানে, এবং এদেরকে আসলে ওইভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, শাস্তির মুখোমুখি আনাও কঠিন হয়ে যায়। এই শাস্তির এই প্রজন্মের আপনি কথা বলছিলেন, সেই প্রসঙ্গেই বললাম যে তাদেরকে এই রাষ্ট্র যদি সুরক্ষা দেয়, বা এই যে বিশেষ করে তাদের পড়াশোনা, তাদের শিক্ষা, তাদের ক্যারিয়ার, এই জায়গাটিকে কি আসলে জাতীয়ভাবে আপনি আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য পলিসির ভেতরে এই অংশটুকুকে আসতেই হবে। এবং আমি দেখলাম বিভিন্ন এনজিও কিন্তু কাজ করছে, বিভিন্ন এনজিও এদেরকে নিয়ে, এই গ্রুপটাকে নিয়ে কাজ করে। খুব ভালো একটা পদ্ধতি, এবং এদের নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট এই সময়টাতে। তার তো শারীর বৃদ্ধি হচ্ছে। এখন যেভাবে খাওয়া দাওয়ার প্রচলন, ওরা তো সব কিছু খেতে চাচ্ছে, খেতে গিয়ে বেশি খেয়ে ফেলে আবার ওবেসিটির দিকে চলে যাচ্ছে, অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সে হাইপারটেনশন হয়ে যাচ্ছে। কিন্তু এদেরকে যদি গাইড করে বলা যায় যে ফলমূল খেতে হবে বা ভালো খাবারটা খেতে হবে, এই খুব সেন্সিটিভ একটা গ্রুপ, এই গ্রুপটাকে নিয়ে খুব সফটলি হ্যান্ডেল করাটা খুব ইম্পর্টেন্ট। খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে চাইল্ডহুড কিছু সমস্যা কিন্তু, মানে ডেভেলপমেন্টাল কিছু প্রবলেম থাকে, কারো কারো দেখা যাচ্ছে বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেটি একটু ডিলে হয়, তখনও তারা কিন্তু সামাজিক কিছু হ্যারাসমেন্টের সম্মুখীন হয়। অবশ্যই ধরেন কিছু হরমোনাল চেঞ্জ হচ্ছে, একটা বাচ্চা হয়তো আর তার হাইটটা সেভাবে হচ্ছে না, সে ছোটোখাটো হয়ে গেল, বামনের মতো তার একটা গ্রোথ হচ্ছে, সে তো খুবই নিজেকে অস্বস্তি বোধ করবে। তখন সে ডাক্তারের কাছে আসলে আমরা তার গ্রোথ হরমোনটা দেখি যে ঠিক আছে কিনা, তার পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে কিনা। তারপরে আবার কারো কারো দেখেন জায়ান্টিজম হয়ে যায়, বিশাল বড় তার হাত পা, এই সেই কনজেনিটাল হার্ট ডিজিজগুলো এই সময়টাতে বাড়তে থাকে, মারফ্যান সিনড্রোম হতে পারে। তো ওকে আগে থেকে ঠিক করা। তারপরে ধরেন যারা স্পেশাল চাইল্ড, যারা ছোটোকালে স্পেশালি চাইল্ড, এদেরও তো বয়স বাড়ছে, এদের দৈহিক বয়স বাড়ছে, এবং এদেরও তো সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে নিয়ে অন্যভাবে ট্যাকেল করা। এখন কি তাকে হরমোন দিতে হবে, এখন কি তাকে ওষুধ দিতে হবে? তো আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি যে এই জনগোষ্ঠীকে শোনার জন্যে, এদের কাছাকাছি আসার জন্য, এদের বন্ধু হবার জন্যে কিছু দরজা খোলা রাখতে হবে। যদি ওরা আসতে না পারে, কথা বলতে না পারে, ওদের কথা যদি কেউ না শোনে, তাহলে কিন্তু আমরা একটা ভালো জনগোষ্ঠীকে হারাবো। এবং এরা যদি হারিয়ে যায়, আমরা আর ভালো দেশ পাবো না। ছোটোকালে আপনি কাউকে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, তাহলে সেই ছেলেটা কোথায়? সে কি বড় হয়ে ডাক্তার হচ্ছে? সে বড় হয়ে কি ইঞ্জিনিয়ার হলো? সে কি পাইলট হলো না কেন? সেটার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কেন সে হয়নি? তার তো শৈশবে শখ ছিল সে ডাক্তার হবে, এখন সে হতে পারেনি কেন? তার মানে আমি তাকে ডাক্তার করতে পারিনি। একদম সেই ব্যাপারটা সবাই মিলে যদি ওদেরকে একটু সিম্প্যাথি নিয়ে হ্যান্ডেল করে, এবং এটা কিন্তু ওদের দোষ নয়, এটা ওদের মানসিক বৃদ্ধিটা এরকম, এই অংশটুকু একটু সেন্সিটিভভাবে তৈরি করা, এটা আমার খুব শখ যে এই জায়গাটা বলা সবাইকে। না না, খুবই চমৎকার করে বললেন। আসলে এই জায়গাটি আসলে খোলা রাখা দরকার, তাদের কথা বলার, তাদের মনের ভাবটি প্রকাশ করা, তাদের সমস্যাটি শোনার জন্য একজন ডিপেন্ডেবল একজন লোক দরকার। এবং তার জন্য বাবা মা হতে পারে, কোনো কাছের কেউ হতে পারে, শিক্ষক হতে পারে, কাউন্সিলর হতে পারে, এই জায়গাটিকে সুরক্ষিত করা, চিকিৎসক হতে পারে, চিকিৎসক তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোশতাক মাহমুদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার মতামতটি দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বয়ঃসন্ধি যাবতীয় সমস্যার মধ্যে বিশেষ করে এই সময় যে শারীরিক পরিবর্তন হয়, একই সঙ্গে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি মানসিক পরিবর্তন। এই সময় তারা অনেক কিছুই পৃথিবীর নতুন কিছু জানতে চায়, তাদের উৎসাহ উদ্দীপনার একদম চরম পর্যায়ে থাকে।
ঠিক সময়ে তাদের কিভাবে তাদের সঠিক পথে সঠিকভাবে পরিচালিত করতে হবে এবং একটি সুস্থ এবং সুন্দর প্রজন্মকে আরও ভবিষ্যতে দায়িত্ব নিতে শেখাতে হবে, সেটি কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা সবাই মিলে, যারা পরিবারের সদস্য রয়েছে, যারা শিক্ষক রয়েছে, যারা কাউন্সিলর এবং সর্বোপরি ডাক্তার যারা রয়েছেন, সবাই মিলে সমন্বিত প্রক্রিয়ায় সেটিকে ঠিক করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।